ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস মেক দেম ইজি। আলোচনা করছি মাস্টার্স ফাইনাল ইয়ারের সিলেবাসভুক্ত বিখ্যাত একটা এসে দ্য আমেরিকান স্কলার নিয়ে, রিটেন বাই র্যালফ ওয়াল্ডো ইমারসন। যদিও আমেরিকান স্কলার একটি প্রবন্ধ বা এসে, শুরুর দিকে এটি ছিল একটি লেকচার বা অ্যাড্রেসড, যেটা পাবলিশড হয় প্রথম 31শে আগস্ট 1837 সালে এবং পরবর্তীতে 1838 সালে। 1844 সালে লন্ডনে প্রকাশিত হয় ম্যান থিঙ্কিং অ্যান্ড ওরাশন শিরোনামে। এরপরে 1849 সালে নেচার, অ্যাড্রেস অ্যান্ড লেকচার বাই ইমারসন কালেকশানে পাবলিশড হয়। এই ভাষণটি ছিল 1 ঘন্টা 15 মিনিটের। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফি বেটা কাপ্পা লিটারেরি সোসাইটি ইমারসনকে ইনভাইট করেছিল স্কলারদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য বা একটা স্পিচ দেওয়ার জন্য। ইমারসন একটি ভাষণ দেন যে স্কলারদের কী করা উচিত নয়, এবং এই ভাষণের তার দুটি অংশ ছিল। একটি অংশে স্কলাররা কোথা থেকে শিক্ষা নেবেন বা কিসের প্রভাবে প্রভাবিত হবেন, ইনফ্লুয়েন্সড হবেন, এবং পরবর্তী অংশ ছিল স্কলারদের ডিউটি বা তাদের ডিউটি কী হবে। এবং এই এসের শেষের দিকে তিনি ওয়ান ম্যানের একটি থিওরি দিয়েছেন এবং তার ডিসক্রিপশন দিয়েছেন। তো এই ফি বেটা কাপ্পা লিটারেরি সোসাইটি, যেটা 1776-এ ফাউন্ডেড হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে, যার সদস্য সাধারণত জেনারেল স্কলাররাই হয়ে থাকেন, এবং এছাড়া এই কলেজের ফ্যাকাল্টি এর মেম্বারশিপটা দিয়ে থাকেন। দ্য আইডিয়াল অফ ম্যান থিঙ্কিং। ইমারসন স্কলারদের ওয়েলকাম জানিয়ে তার স্পিচ শুরু করেন বা বক্তব্য শুরু করেন। তিনি বলেন যে তারা এক মহৎ উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছেন। তারা গ্রিকদের মতো হিস্টোরি, ট্র্যাজেডি এবং উডস নিয়ে রিসাইটেশন করার জন্য এখানে সমবেত হয়নি, অথবা লাভ এবং পোয়েট্রি নিয়ে ডিলিবারেশন বা বিতর্ক করার জন্য এখানে সমবেত হননি। তারা এখানে সমবেত হয়েছেন ভিন্ন একটি উদ্দেশ্য নিয়ে। তিনি প্রথমেই বলেন যে স্কলার বা পণ্ডিতগণ 3টি অবজেক্টস থেকে ইনফ্লুয়েন্সড হবেন বা প্রভাবিত হবেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে নেচার, দ্বিতীয়টি হচ্ছে বুকস, এবং তৃতীয়টি হচ্ছে হিজ ওন অ্যাকশান। এরপরে বলেন তাদের সকল প্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে, দেশের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে এবং বাঁচিয়ে রাখতে হবে। তিনি বলেন যদিও আমেরিকা একটি স্বাধীন দেশ, তবুও আমেরিকাতে ব্রিটিশ এবং ইউরোপীয় ক্রেস্টি কালচারের প্র্যাকটিস হয় বা চর্চা হয়, এবং স্কলারদের কাজ হচ্ছে তাদের এইসব প্রভাবমুক্ত হয়ে ম্যান থিঙ্কিং করতে হবে। এখানে বলে রাখি যে ম্যান থিঙ্কিং হচ্ছে স্কলারেরই একটি বিকল্প রূপ। অফ নেচার। স্কলাররা নেচারের প্রভাবে ব্যাপকভাবে প্রভাবিত হবেন। ইমারসন বলেছেন স্কলাররা প্রকৃতির সামনে তার সোলকে মেলে ধরবেন বা ওপেন করে দেবেন, প্রকৃতির সাথে মিশে যাবেন। নেচারের মাঝে তার সোল যেন হারিয়ে যায়, তার সোল এবং নেচারের মধ্যে যেন কোনো ব্যবধান না থাকে। স্কলারদের সোলই হচ্ছে নেচার। নেচারের যে একটা সার্কুলার পাওয়ার রয়েছে, যেটা কখনোই শেষ হয় না। ইমারসন বোঝাতে চেয়েছেন যে স্কলাররা এই পৃথিবীটাকে ভালোভাবে অবজার্ভ করবেন। দেখবেন সূর্য উঠছে, সূর্য অস্ত যাচ্ছে, বাতাস ফ্লো করছে, গ্রাস গ্রো করছে। এগুলো ওয়েব অফ গড। এগুলোর স্টাডি স্কলারদের ঈশ্বরের সান্নিধ্যে নিয়ে যাবে, কেননা এগুলো সম্পর্কে তার একটা ধারণা জাগবে। যদি এগুলো দেখতে থাকে তাহলে স্কলারদের মনে প্রশ্ন আসবে, এবং প্রশ্ন আসতে আসতে সে একসময় ভাবতে থাকবে যে আসলে কে এগুলোকে নিয়ন্ত্রণ করে বা কার নির্দেশে এগুলো নিয়ন্ত্রিত হচ্ছে। সুতরাং ঈশ্বর সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবে স্কলাররা। এবং নেচারের যে একটা সার্কুলার পাওয়ার রয়েছে, যেটা যেখান থেকে শুরু হয় সেটা বাড়তে 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 ধ্বংস হয়ে যায় এবং আবার সাবেক পজিশনে চলে আসে, অর্থাৎ যেখান থেকে শুরু করেছিল সেখানেই ফিরে আসে। মানব মন ও নেচারের মধ্যে যে একটা আনসিন বন্ডিং রয়েছে, এটা ইমারসন প্রত্যেকটা স্কলারকে ফিল করতে নির্দেশ দিয়েছেন। মানুষের মনের অনেক প্রশ্নের উত্তরই নেচারের মধ্যে রয়েছে বা প্রকৃতির মাঝে রয়েছে। বিউটিফুল অবজেক্ট অফ নেচার, যেগুলো দেখবে এবং এগুলোর মধ্যে নিজের অস্তিত্ব খুঁজে পাবে। সে খুঁজে পাবে প্রতিটা জিনিসই স্বতন্ত্র বা সেপারেট। এরপর জোড়ায় জোড়ায় খুঁজে পাবে। একসময় সে হাজার হাজার অবজেক্ট দেখতে পাবে। নেচারের মাঝে তারা ইউনিটি খুঁজে পাবে, আবার কোথাও কোথাও ডাইভার্সিটি খুঁজে পাবে। সুতরাং ইমারসন স্কলারদের সাজেস্ট করেছেন
যে নেচারের সঙ্গে অ্যাসোসিয়েট থাকতে, নেচারের সঙ্গে সম্পৃক্ত থাকতে। নেচারই পারে স্কলারকে ভালো রাখতে বা উত্তম বা বেস্ট একজন টিচার হিসেবে কাজ করতে পারে। এই নেচার, আমরা জানি যে নেচারের হিলিং পাওয়ার রয়েছে। সো এই প্রত্যেকটা পাওয়ার, নেচারের প্রত্যেকটি অবজেক্টের পাওয়ারই এই স্কলারের মনের ভিতরে কাজ করবে। দ্য ইনফ্লুয়েন্স অফ বুকস, স্কলাররা প্রচুর বই পড়বেন এবং সেই বইগুলোই পড়বেন যেগুলোর মধ্যে জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে। স্কলাররা বই পড়ে তার মধ্যকার সত্যটা খুঁজে বের করবেন, কিন্তু এক এক বই এক এক সময়ের জন্য উপযোগী। পূর্বের মাস্টার মাইন্ডসগুলো যেমন সেইরো, জন লক, ফ্রান্সিস বেকন, এনাদের বইগুলো নিঃসন্দেহে অনেক ভালো এবং এগুলোর মধ্যে জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে, কিন্তু এই বইগুলো সেই সময়ের জন্যই মূল্যবান ছিল বা সমসাময়িক কালের জন্যই উপযোগী ছিল। এখন এই বইগুলো উপযোগী নাও হতে পারে। এবং তিনি আরও বলেছেন স্কলাররা বই পড়বেন অনুপ্রাণিত হওয়ার জন্য, ইন্সপায়ার্ড হওয়ার জন্য। তিনি বলেন বুকস আর দ্য বেস্ট অফ থিংস, মানে সকল জিনিসের মধ্যে বই হচ্ছে সবচেয়ে ভালো বা সর্বোত্তম, ইফ দে আর রাইটলি ইউজড, কিন্তু যদি তাদের সঠিকভাবে ব্যবহার করা যায়। আর যদি ভুলভাবে উপস্থাপন করা যায় সেই কথাও এখানে রয়েছে। ইফ অন দ্য কন্ট্রারি দে আর অ্যাবিউজড দে আর অ্যামং দ্য ওয়ার্স্ট, কিন্তু যদি ভুলভাবে উপস্থাপন করা হয়, ভুলভাবে ব্যাখ্যা করা হয়, তাহলে এগুলি সবচেয়ে খারাপ হবে। অর্থাৎ যে বইগুলো পড়ে অপব্যাখ্যা করা হবে বা ভিন্ন মত প্রকাশ করা হবে, সেগুলো হয়তো দেখা যাচ্ছে যে বাস্তব সময়ের জন্য, বাস্তব সমাজের জন্য খুবই ক্ষতিকর। সুতরাং ইমারসন বোঝানোর চেষ্টা করছেন সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বই, আবার যদি এটার অপব্যবহার করা হয়, অ্যাবিউজড করা হয়, তাহলে এটাই হবে সবচেয়ে খারাপ। একটা সমাজকে কলুষিত করতে এটাই যথেষ্ট। কোনো রাইটারের বইয়েই সবসময় যুগোপযোগী নয়, মানে কোনো রাইটারের বইই সব সময়ের জন্য উপযোগী নয়। এটা কিছু সময়ের জন্য উপযোগী, ফিউচারে সেটার গ্রহণযোগ্যতা নাও থাকতে পারে। আবার কিছু কিছু বইয়ে কিছু চিরন্তন বাণী রয়েছে যেগুলো সর্বকালের জন্য প্রযুক্ত, কিন্তু স্কলাররা বইয়ের সেই অংশটাই নেবেন বা গ্রহণ করবেন যেটা বাস্তবতার সাথে মিল রয়েছে, সেটা গ্রহণ করবেন, বাকিগুলো বাদ দেবেন। সুতরাং বইয়ের এই পঠিত জ্ঞানগুলোকে কাজে লাগানোই হলো ম্যান থিঙ্কিং। এবং এখানে এমারসন সিলেকশন রিজেকশনের ব্যাপারটা বলেছেন, যেটা গুরুত্বপূর্ণ মনে করবেন স্কলার সেটা সিলেক্ট করবেন বা নেবেন, আর যেটা নেওয়া অপ্রয়োজনীয় মনে করবেন সেটা তিনি রিজেক্ট করে দেবেন। অর্থাৎ এই বইয়ের বাস্তব দিকগুলোই তিনি নেবেন বা যেটার গ্রহণযোগ্যতা রয়েছে, উপযুক্ততা রয়েছে, সেটা তিনি পড়বেন বা নেবেন, বাকিগুলো পড়বেন না, অযথা সময় নষ্ট করবেন না। বুকস শুড বি রিড উইথ ক্রিটিক্যাল অ্যানালাইসিস। ইমারসন অ্যাক্টিভ সোলের প্রশংসা করেছেন। অ্যাক্টিভ সোল কখনো বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, অর্থাৎ তিনি বইয়ের মধ্য থেকে জ্ঞান লাভ করবেন, কিন্তু বইয়ে যতটুকু বলা আছে ততটুকুর মধ্যে সে সীমাবদ্ধ থাকবে না, তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, সেটাকে ডিল করে আরও অনেক কিছু ভাবতে শিখবেন, জানতে শিখবেন এবং বুঝতে শিখবেন, তারা নিজের মতো করে উপস্থাপন করতে শিখবেন। অ্যাক্টিভ সোলের কাজ হচ্ছে সত্য অন্বেষণ করা, সত্য প্রচার করা এবং সত্য সৃষ্টি করা। স্কলাররা তাদের অবসর সময়ে বই পড়বেন। এমারসন বলছেন স্কলাররা সারাদিন যে বই নিয়ে বসে থাকবেন এমনটি না, তারা অবসর সময়ে বই পড়বেন এবং স্কলাররা ডিরেক্ট গড রিলেটেড বই পড়বেন, অর্থাৎ যেগুলো ধর্মীয় বই এগুলোও পড়বেন এবং ঠিক ইনডিরেক্টলি গড সম্পর্কে যেসব বই রয়েছে বা লেখা রয়েছে, গডের কথা স্পষ্টভাবে উল্লেখ নেই বা নয়, সেগুলো তো তারা পড়বেন না এবং এগুলো পড়ে তাদের মূল্যবান সময়টাকে নষ্ট করবেন না। এবং এই স্কলাররা সেই বইগুলোই পড়বেন যেই বইগুলো ফেমাস রাইটারের এবং যেই বইগুলোর মধ্যে জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে। অযথা বাজে রাইটারের অগ্রহণযোগ্য কোনো বই তারা পড়বেন না। এছাড়া তারা বই পড়বেন আনন্দের জন্য, আর আনন্দদানের জন্য ইমারসন জিফ্রে চসার, মার্ভেল, জন ড্রাইডেনের বইগুলোর কথা উল্লেখ করেছেন। তিনি বলেন এই বইগুলো যথেষ্ট আনন্দদায়ক। এ প্রসঙ্গে তিনি বলেন স্কলার্স রিড অনলি দ্য অথেন্টিক পোর্শন অফ বুকস অফ প্লেটো অর শেক্সপিয়ার্স।
ইমারসন বোঝানোর চেষ্টা করছেন যে প্লেটো অথবা শেক্সপিয়ার এদের বইগুলো নিঃসন্দেহে অনেক দামি বা এগুলোর মধ্যে জ্ঞানগর্ভ আলোচনা রয়েছে, কিন্তু ঠিক অথেন্টিক পোরশনটা নেবেন। অর্থাৎ এখানেও তিনি বোঝানোর চেষ্টা করছেন যে যেটা গুরুত্বপূর্ণ অংশ বা যেটা মিনিংফুল সেটাই নেবেন, বাজেগুলো নেবেন না। দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য স্কলার্স ওন অ্যাকশন, কথাটার অর্থ এরকম যে স্কলাররা নিজের অ্যাকশন থেকেই প্রভাবিত হবেন। ইমারসন বলেন এ গ্রেট সোল উইল বি স্ট্রং টু লিভ। এখানে স্কলারদের যে সোল বা আত্মাটা রয়েছে এটাকে তিনি স্ট্রং গ্রেট সোল বলেছেন, এবং এটা যথেষ্ট শক্তিশালী এটাও বলেছেন সারভাইভ করার জন্য বা টিকে থাকার জন্য। তিনি সাধারণ মানুষ থেকে আলাদা হবেন, তিনি চিন্তাশীল হবেন, তিনি বাস্তব জিনিস নিয়ে ভাববেন, অর্থাৎ তিনি বাস্তববাদী হবেন এবং সাধারণ মানুষের চিন্তাভাবনা থেকে তার চিন্তাভাবনাটা একটু আলাদা হবে। তিনি মর্যাদা সম্পর্কে সচেতন হবে, অর্থাৎ তিনি যে একটা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি বা তার যে একটা সোশ্যাল স্ট্যাটাস রয়েছে এটা সম্পর্কে তিনি অবগত থাকবেন বা সচেতন থাকবেন, অর্থাৎ তার অবস্থান সম্পর্কে তিনি ভালোভাবে জ্ঞান লাভ করবেন। তিনি যেন কখনোই হীন মানসিকতায় না ভোগেন বা নিচু মানসিকতায় না ভোগেন। তিনি পরিশ্রমী হবেন, অর্থাৎ তিনি সবসময় হার্ডওয়ার্কিং হবেন এবং শ্রমের মর্যাদা বুঝবেন যে তার যে একটা লেবার আছে বা তার যে একটা শ্রম রয়েছে এটারও ডিগনিটি রয়েছে, সমাজে এটার গ্রহণযোগ্যতা রয়েছে, এটা তিনি বুঝবেন। এবং একজন স্কলার অন্য দেশের বই বা কালচারের উপর নির্ভর করবেন না, তিনি নিজের দেশের বই এবং কালচারের উপরে তিনি বেশি নির্ভরশীল হবেন এবং এগুলোকে শক্তিশালী করতে বা এগুলোকে আরও কার্যকর করতে তিনি কাজ করে যাবেন। তিনি নিজের চিন্তা চেতনাকে বাস্তবে রূপদানের চেষ্টা করবেন, তবেই তিনি একজন রিয়েল ম্যান থিঙ্কিং হবেন বা স্কলার হবেন। এখানে কথাটা এইরকম যে তিনি তার নিজের কাজ থেকে বা নিজের কাজের মধ্য দিয়ে নিজেকে মোটিভেশন দেবেন, অন্য কারো কাছে তার মোটিভেশন নেওয়ার কোনো দরকার নেই। তিনি যে সমাজের একটা লুপ্টি পজিশনে রয়েছেন বা সর্বোচ্চ পজিশনে রয়েছেন এবং তিনি একটা মিরর বা দর্পণ স্বরূপ, তিনি নিজেই নিজেকে মোটিভেট করবেন বা নিজের অ্যাকশন বা নিজের কাজ থেকেই স্কলাররা কী হবে, ইনফ্লুয়েন্সড হবেন, অন্যের কাছে কখনোই তারা জ্ঞান ধার করবেন না। ডিউটিস অফ দ্য স্কলার্স, অর্থাৎ স্কলারদের দায়িত্ব বা কর্তব্য কী হবে। তারা অবশ্যই সেলফ কনফিডেন্স অর্থাৎ আত্মপ্রত্যয়ী হবেন বা নিজের প্রতি একটা কনফিডেন্স থাকবে তাদের। সেলফ রিয়েলাইজেশন, অর্থাৎ নিজের সম্পর্কে তাদের একটা ধারণা থাকবে এবং স্কলাররা এই জ্ঞানটা অর্জন করবেন। তার ডিউটি হচ্ছে প্রফুল্ল থাকা বা সবসময় স্মাইলিং ফেসে থাকা, সে হতাশায় ভুগবে না, সে সবসময় একজন স্মার্ট ম্যান, সে হেলদি হবে এবং মানুষকে সত্যের পথে গাইড করবে, কেননা সে একজন মডেলের মতো। যদি সেই আনহেলদি হয়, তার মধ্যে যদি স্মার্টনেসের ঘাটতি থাকে, তাহলে সমাজের অন্যান্য মানুষ তাকে ফলো করবে না। সুতরাং ফলোয়ার হওয়ার মতো একজন কোয়ালিটি সম্পন্ন ম্যান তাকে হতে হবে। সকল প্রকার ফলস নোশন বা মিথ্যা ধারণা থেকে দূরে থাকবেন তিনি। তার মধ্যে কোনো লোভ লালসা থাকবে না বা অধিক সম্মানের আশায় অনেক সময় মর্যাদা হানিকর বা দুর্নীতির কোনো কাজে সে জড়াবে না। তার সামনে সকল সমস্যাগুলোকে তিনি অসীম সাহসিকতার সাথে ফেস করবেন, অর্থাৎ কোনো সমস্যায় তাকে দমিয়ে রাখতে পারবে না, অদম্য সাহসিকতার সাথে সে এগুলো ফেস করবেন। ইমারসন আরও বলেন অ্যাস্ট্রোনমার্স যেমন স্টার অবজারভেশনের মধ্য দিয়ে মানুষকে ধারণা দেয় এবং বিখ্যাত হয় মানুষের কাছে, তেমনি স্কলাররা নেচার এবং বুক থেকে জ্ঞান লাভ করে মানুষের মাঝে ছড়িয়ে দেবে, তাদেরকে গাইড দেবে বা ডিরেকশন দেবে। এতে অনেক সময় তারা উপেক্ষিত হতে পারে, নিগলেক্টেড হতে পারে, মানুষ তাদের মন্দ বলতে পারে, তবু অসীম সাহসিকতার সাথে তাদেরকে ফেস করতে হবে। অর্থাৎ তারা সাধারণ মানুষ থেকে একটু ব্যতিক্রম হবেন, তাদের মধ্যে কোনো লোভ লালসা ক্ষোভ থাকবে না, দুঃখ থাকবে না, হীনমনতা থাকবে না, তারা সবসময় স্মার্ট থাকবেন। ফিজিক্যাল অ্যাকশন, একজন স্কলার ফিজিক্যালি খুবই অ্যাক্টিভ হবেন। স্কলাররা শুধু বই পড়বেন আর ডিরেকশন দিবেন এমনটি নয়, তারা সকল কাজে পারদর্শী হবেন। শুধু ডিরেকশনের মাধ্যমেই সত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। যে একজন স্কলার কোনো কাজই জানে না বা কোনো কাজই করে না, শুধু ডিরেকশন দেয়, তাহলে তার এই ডিরেকশনগুলো একসময় ভ্যালুলেস হয়ে যাবে, মানুষ এগুলো ফলো করবে না। সুতরাং একজন স্কলারকে অবশ্যই ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে। ইমারসন স্কলারদের দুইটি শ্রেণীতে ভাগ করেছেন, একটি হচ্ছে ট্র্যাডিশনাল স্কলার এবং অপরটি হচ্ছে ইমারসন স্কলার। এই ট্র্যাডিশনাল স্কলার হচ্ছে অসুস্থ প্রকৃতির নির্জীব,
তারা শুধু চেয়ারে বসে ডিরেকশন দেবে, বাস্তবে কোনো কাজ করার সক্ষমতা তাদের নেই। আর ইমারসনের যে স্কলার, এই স্কলাররা হচ্ছে অ্যাক্টিভ, এরা ডিরেকশনও দিতে জানে, আবার সেই কাজটাকে বাস্তবে রূপও দিতে জানে। অর্থাৎ তারা প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল উভয় দিক থেকেই পারদর্শী, শুধু কথায় নয় কাজেও পারদর্শী তারা। ওয়ান ম্যান ডিভাইডেড ইন্টু মেনি ম্যান, তার মতে একজন মানুষ বিভক্ত হয়ে বা ভাগাভাগি হয়ে অনেক ম্যানে পরিণত হয়। আবার মেনি ম্যান ইউনাইটেড ওয়ান ম্যান, এবং অনেক মানুষের সমন্বয়ে একজন মানুষ পরিণত হয় বা একটি মানুষে পরিণত হয়। উদাহরণস্বরূপ তিনি বলেছেন যে একটি হাতের 5টি আঙ্গুল, একটি হাত বিভক্ত হয়ে 5টি আঙ্গুলে পরিণত হয়েছে। অর্থাৎ একটি হাত 5টি আঙ্গুলে যখন পরিণত হলো তখন ওয়ান ম্যান ডিভাইডেড ইন্টু মেনি ম্যান, ঠিক এইরকম। আবার 5 ফিঙ্গার্স ইউনাইটেড ওয়ান হ্যান্ড, 5টা আঙ্গুলের সমন্বয়ে যখন একটি হাত হয়ে গেল তখন এটা ওই রকম যে মেনি ম্যান ইউনাইটেড ওয়ান ম্যান। আর এই কনসেপ্টের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে এগুলো মানুষকে সাহায্য করার জন্য বা মানুষের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য করা হয়েছে, এবং এই কনসেপ্ট তিনি গ্রহণ করেছেন ওল্ড ফিভেল থেকে, যার বাস্তব উপযোগিতা রয়েছে। তার মতে একজন ফার্মার সে কেবল একা নয়, একজন প্রফেসর সেও কেবল একা নয়, একজন ইঞ্জিনিয়ার সে একা নয়, কারণ এই ফার্মার্সের অধীনস্থ হয়তো অনেক ফার্মার রয়েছে, এই প্রফেসরসের অধীনস্থ আরও অনেক প্রফেসরস রয়েছে, এই ইঞ্জিনিয়ারের অধীনস্থ আরও ইঞ্জিনিয়ার রয়েছে যারা তার হয়ে কাজ করে। সুতরাং এরা একা নয়, তাদের অধীনস্থ আরও অনেকেই রয়েছে। যেমন আমরা বলছি আমরা হাত দিয়েই কাজ করি, কিন্তু আসলে আমরা হাত দিয়ে করি না, আঙ্গুল দিয়ে করি, কিন্তু আমরা সার্বিকভাবে বা সমষ্টিগতভাবে বলছি হাতের কথা। ঠিক তেমনি এখানে আমরা যে ফার্মারের কথা বলছি, এই ফার্মারের অধীনস্থ অনেক ফার্মার রয়েছে, কিন্তু তাদের কথা আমরা না বলে আমরা সমষ্টিগতভাবে একজন ফার্মারের কথাই বলছি। ইমারসন বলেন বর্তমান সময়ে ওয়ান ম্যানের এই ধারণাটি ব্যাপকভাবে তাকে ব্যথিত করেছে, এবং তিনি আক্ষেপ প্রকাশ করেছেন যে ওয়ান ম্যানকে তিনি যে পাওয়ার অফ ফাউন্টেইন হিসেবে কল্পনা করেছিলেন বা ফাউন্টেইন অফ পাওয়ার হিসেবে কল্পনা করেছিলেন, কিন্তু এটা আর বাস্তবে দেখা যাচ্ছে না। যেমন এক ফোঁটা পানিকে যদি ছিটিয়ে দেওয়া হয় বা ছড়িয়ে দেওয়া হয় তাহলে অসংখ্য বিন্দুকণাতে পরিণত হয়, এবং অসংখ্য এই বিন্দুকণা আর একত্রিত করা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক তেমনি বর্তমান সময়ে ওয়ান ম্যান ডিভাইডেড ইন্টু মেনি ম্যান, বিভিন্ন ম্যানে ভাগ হয়েছে, কিন্তু তারা আর একত্রিত হচ্ছে না, তাদের মধ্যে কোনো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেই, এবং তারা একত্রিত হতে পারছে না। কালচারাল দিক থেকে তারা ডাইভার্সিটি রয়েছে বা ভিন্ন মত পোষণ করছে। এটা অনেক খারাপ, কারণ ওয়ান ম্যানের ধারণাটা ছিল এইরকম যে কোনো কাজকে সহজ করার জন্য, কিন্তু সেই কাজগুলো আর সহজ হচ্ছে না, তারা একত্রিত হতে পারছে না। যেমন মূল কাণ্ড থেকে শাখাগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক তেমনিভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এটাই ছিল মূল আলোচনার আলোচ্য বিষয়, যে ইমারসন একজন স্কলারকে সাজেস্ট করেছেন যে তারা 3টি অবজেক্ট থেকে প্রভাবিত হবেন, নেচার, বুকস এবং হিজ ওন অ্যাকশান, তার নিজস্ব অ্যাকশান থেকে, এবং তারা সাধারণ মানুষ থেকে একটু ব্যতিক্রম হবেন, এবং তাদের ডিউটি হচ্ছে এই সমাজের মানুষকে আলোকিত করা, তাদেরকে ডিরেক্ট করা, ডিরেকশান দেয়া, এবং তারা অনেক ডিউটিফুল হবেন, তারা বাস্তব কাজ করবেন, শুধু ডিরেকশান দিবেন এমনই না, বাস্তবে কাজ করারও সক্ষমতা রাখবেন, অর্থাৎ তারা কমপ্লিট একজন ম্যান। আর ইমারসন এগুলো বলেছেন এই জন্য সাংস্কৃতিকভাবে বা কালচারাল দিক থেকে আমেরিকা যে একটু বিপদগামী হচ্ছিল বা ইউরোপীয় ব্রিটিশ এই ধরনের কালচারগুলো দেশে প্রভাব বিস্তার করছিল, এগুলো থেকে প্রতিরোধ করার জন্য বা রক্ষা পাওয়ার জন্য ইমারসন স্কলারদের উদ্দেশ্যে এই বক্তব্যগুলো দিয়েছিলেন বা ভাষণগুলো দিয়েছিলেন। তো এটাই ছিল আজকে আলোচনার মূল আলোচ্য বিষয়। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।